এই ভিডিওটা অর্থনীতির ওপর নয়, আসলে বিগত কয়েক দশক ধরে একটু একটু করে ভারতে একটা বৃহৎ প্রেক্ষাপট রচিত হয়েছে, যেটা কোনো ডানপন্থী বা বামপন্থী মতাদর্শের ওপরেও একটা, যার মানবিক চেতনায় বা কনসায়েন্স বা বিবেকের দিক থেকেও একটা ব্যঞ্জনা রয়েছে। এই ভিডিওটা সেইটার ওপর, যে প্রেক্ষাপটটা একটু একটু করে গভীর হতে থাকলো যখন ধরুন ওই 2018-19 ওই রকম সময়কার বাজেটে কর্পোরেটদের ওপর কর ছাড় দেওয়া হলো বিরাট। বলা হলো এতে নাকি শিল্পায়নে জোয়ার আসবে, কর্মসংস্থানে জোয়ার আসবে। অথচ তারপর বেকারত্বের রেকর্ড ছোঁয়া বেকারত্ব সরকারি যে রিপোর্টে উঠে এসেছিল ভুল করেই বলতে হবে, সেটাকে চাপা দেওয়ার খুব চেষ্টা হলো ভোট পর্যন্ত, অন্তত সেটা তারপরও ফাঁস হয়ে গেল। এখনো পর্যন্ত তার মানে সুফল হিসেবে কোনো কর্মসংস্থান বেড়েছে বা শিল্পায়ন বেড়েছে, ম্যানুফ্যাকচারিং বেড়েছে, এর কোনো মানে পূর্বাভাস কেউ দেখাতে পারছে না, এর কোনো ফলাফল কেউ দেখাতে পারছে না, দাবি করতে পারছে না। বরং তার উল্টোটা যে হয়েছে সেইটুকু আটকানো কিছুতেই যাচ্ছে না। এমনকি যেগুলো নিয়ে কয়েক বছর আগে পর্যন্ত বিরাট গর্ব করে ঢাক পেটানো হয়েছে যে শেয়ার বাজার নাকি বিরাট লাফিয়ে লাফিয়ে উঠছে, শেয়ার বাজারের মতো একটা ভোলাটাইল জায়গা, তো সেটাও নাকি দেশের অর্থনৈতিক বৃদ্ধির সূচক অমুক তমুক। তারপর স্টার্ট আপ দেশে প্রচুর কোটি কোটি তৈরি হচ্ছে, সেসবও নাকি বিরাট উন্নতির সূচক। কিন্তু বর্তমানে সেগুলোর কোনোটাকে নিয়েই আর বিশেষ কথা তোলাই হয় না, কারণ দুটোই মুখ থুবড়ে পড়েছে। দেশের বেশিরভাগ স্টার্ট আপই বন্ধ হয়ে গেছে, এবং স্টার্ট আপ বন্ধ হওয়ার নিরিখেও দেশ অগ্রগণ্য সারা বিশ্বের মধ্যে। এবং শেয়ার বাজারের পতন তো অবশ্যম্ভাবী ছিল, শেয়ার বাজার সেরকমই জায়গা। তো এসবের বাইরে ওই তখন ব্যাপারটাকে লেজিটিমাইজ করার জন্য কর্পোরেট কর ছাড়ে, এবং আলটিমেটলি সেই ঘাটতির জায়গাটা পূরণের জন্য তার আগে থেকে এবং তারপরে আরও যেটার মাত্রা বাড়ানো হলো সেই মধ্যবিত্তের ওপর কর সন্ত্রাস। কারণ নিম্নবিত্তের ওপর তো চাপানো যাবে না, নিম্নবিত্তকে জনমোহিনী কিছু বেঁচে থাকার সম্বল হিসেবে স্কিম চালিয়েই ভোট বৈতরণী পার করতে হয়। তারাই গিয়ে গিয়ে দলে দলে ভোট দিয়ে ভোট জেতায়। আর উচ্চবিত্তকে খুশি রাখতে হবে, তারাই ফান্ডিংগুলো করে, তারাই তাদের সমস্ত পার্টি এবং ব্যক্তি দুজনেরই বিশ্বজুড়ে শ্রীবৃদ্ধির ট্যাক্স হ্যাভেন দেশগুলো, যেখান থেকে যেখানকার ব্যাংকে, যেখানকার দেশে বিভিন্ন জায়গায় লগ্নি করলে সেইগুলো লগ্নিবীর হওয়া যায়, লগ্নিগুলো নিরাপদ থাকে, অ্যানোনিমাস বা বেনামি থাকে। তো সেই সবের ব্যবস্থা যারা করে দেয়, যারা ফান্ডিংগুলো সব করে, ভোটে হোক বা তার বাইরে হোক, সেইগুলোকে খুশি রাখতে তাদের ওপর থেকেও কর ছাড় দেওয়াতে হলো। তার ফলে যেগুলো দাবি করা হয়েছিল হবে, সেগুলো কীরকম হয়েছে আর তার উল্টো ফল হয়েছে, সে তো আলাদা প্রসঙ্গ, বললামই শুরুতে। তো তো মধ্যবিত্তের ওপরই কর সন্ত্রাস চালানো এবং কর্পোরেটকে কর ছাড় দেওয়া, এটার সপক্ষে একটা লেজিটিমাইজেশন বা এর র্যাশনালাইজেশন একটা করার বিরাট প্রয়াস যেটা চলেছে, এই বলে যে কর্পোরেটরা তো আমাদের প্রচুর জেনারেট করে, এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান তৈরি করে, দেশকে দারুণ রকমভাবে মানে সমাজকে টিকিয়ে রাখে, এবং কর্পোরেটরা আমাদের কর বিরাট দেয়, কর্পোরেট করের টাকায় আমাদের নাকি অমুক তমুক হয়। যদিও তথ্যগতভাবে এতে কিছু ভ্রান্তি রয়েছে, কারণ আয়ের বেশিরভাগ অংশটাই কর হিসেবে দেয় মধ্যবিত্তরাই, এবং মধ্যবিত্তরা প্রায় পুরোটাই দেশে খরচ করে, যেভাবে দেশে অর্থনীতির চাকা ঘোরে। বরঞ্চ যারাই উচ্চ মধ্যবিত্ত হতে থাকে এবং সেইখান থেকে আরও উপর দিকে যত ওঠে, ততই তাদের দেশে খরচ করার পরিমাণটা নগণ্য থেকে জিরোতে পৌঁছে যেতে থাকে, এবং বেশিরভাগ টাকাটাই তারা বিদেশে খরচ করে, বিদেশে পার্ক করে, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য হোক বা অন্যান্য কারণে হোক, তাদের সবটাই প্রায় বিদেশে হতে থাকে, এবং দেশের মাটিতে তাদের প্রায় খরচটা নগণ্য হতে থাকে। কারণ যে জিনিসগুলোর হাজার হাজার কোটির নিরিখে, লক্ষ কোটির নিরিখে নগণ্য, সেই রকম কিছু ইমমেটেরিয়াল জিনিসই খালি দেশে খরচ হতে থাকে। এবং সবথেকে বড় কথা, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সবাইরই লাগবে, এবং সবথেকে বড় কথা, ওই উদ্বৃত্ত অপ্রয়োজনীয় জিনিস থেকে পরিবেশের ধ্বংস সাধনও ঘটতে থাকে, যেটা বহু গবেষণা রিপোর্টে পরিষ্কার উঠে এসছে যে ওনারা নিজেদের প্রাইভেট জেটের কালার ঠিক করবেন, আর মধ্যবিত্তকে বোঝানো হবে যে তোমার এসি চালানো নাকি দায়ী বিশ্ব উষ্ণায়নের জন্য, যেখানে পরিষ্কার তথ্য বলে দিচ্ছে যে মধ্যবিত্তের এই গৃহস্থের এসি 0.1%ও গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী নয়। অথচ যাদের কাছে যে উদ্বৃত্ত অর্থ আছে, তাদের শয়ে শয়ে, কখনো কখনো হাজার হাজার অফিসে, সব জায়গায় দিনরাত এসি চলবে, এটিএমে এসি চলবে, চিল্ড হয়ে থাকবে সমস্ত কিছু। তাদের প্রাইভেট জেটের কালার তারা পছন্দ মতো হয়নি বলে সেটা ক্যান্সেল করিয়ে আবার নতুন প্রাইভেট জেটে করে যাবেন। আর একজন মধ্যবিত্ত সারা জীবনে প্লেন চেপে যতটা না কার্বন ফুটপ্রিন্ট উৎপাদন করবেন, ওনারা একটা ট্রিপে তার থেকে বহুগুণ বেশি করে ফেলবেন। তো এই রকম আলটিমেটলি যে বিষয়গুলোকে চাপা দিয়ে দেওয়া হয়, সেগুলোর বাইরে বেরিয়েও যদি আমি বলি, তথ্যগত দিকটাকে ব্যতি রেখে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে দুটো উদাহরণ আমি এক্ষেত্রে প্রথমে বলে নিতে চাই। যে
আমাদের যিনি ইনসুলিনের সহ আবিষ্কর্তা ফ্রেডরিক ব্যান্টিং বিজ্ঞানী, উনি চাইলেই ইনসুলিনের পেটেন্ট বানিয়ে $1 বিলিয়ন উপার্জন করে ফেলতে পারতেন, বিলিয়নিয়ারও হয়ে যেতে পারতেন। কারণ ওনার তুলনায় অন্তত ইনসুলিনের তুলনায় অন্তত অনেক কম প্রয়োজনীয় জিনিস করে আমাদের এই ভারতীয় বংশোদ্ভূত একজন বিজ্ঞানী তুমুল পয়সা করি রোজগার করে বিশ্বের সব থেকে বড়লোক বিজ্ঞানীদের মধ্যে পৌঁছে গিয়ে একটা তুমুল ভোগবিলাসের জীবন কাটিয়ে শেষ বয়সে গিয়ে অবসাদগ্রস্ত হয়ে বা এই সমস্ত কিছু ছেড়ে যেতে হবে সেই রকম ভয় থেকে হঠাৎ করে কিছুদিনের আধ্যাত্মিকতা তিনি পড়েও গেছিলেন, এবং তারপর তিনি সেটাকে পাপস্খলন করতে হোক বা যে কোনো কারণেই হোক তাঁর বিবেকের উদয় হয়ে সে সমস্ত কিছু কথা তাদের বইতে এবং আরও ভারতীয়রা যেগুলো খায় সেরকম চুরমুড়ে মুচমুচে বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতা সব গুলিয়ে তিনি বইটইও লিখেছেন, যেগুলো স্বাভাবিকভাবেই ভারতেই খেয়েছে। তো ওনার সাথে তো বিজ্ঞান জগতের দূর দূর পর্যন্ত স্পর্শ নেই বহু যুগ থেকে, সেটা ওনার বই থেকেও স্পষ্ট। তো যাই হোক, সেই স্ফূর্তি আমোদ প্রমোদের জগৎ তো, কিন্তু ফ্রেডরিক ব্যান্টিং কিন্তু সেটা করেননি, এবং তিনি যে কথাটা বলেছিলেন সেটা খুব তাৎপর্যপূর্ণ সাপেক্ষে, যে ইনসুলিন ওনার অধিকার নয়, ওনার পেটেন্ট নয়, ওটা অ্যাকচুয়ালি মানবতাকে বিলং করে, মানে ওটা মানবতার কাছে ওটার অধিকার আছে, সারা বিশ্বের যে হিউম্যানিটি। কিন্তু আর একটা উদাহরণ আমি এক্ষেত্রে বলতে চাই, সেটা হচ্ছে পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তা যে জোনাস সাল্ক, তিনিও এই ধরনের কথা বলেছিলেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে এইটা কি আমরা তাহলে এক্সপেক্ট করতে পারি? এইটা কি মানে প্রত্যাশা রাখা বা এই বচন শোনানো বা এই দৃষ্টান্ত দেখানোটা কি আদৌ ফলপ্রসূ? একেবারেই নয়। মানুষের মধ্যে লোভ থাকবেই, লোভ একটা খুব প্রয়োজনীয় জিনিস মানুষের মধ্যে আছে বলেই মানুষ স্ট্রাইভ ফর এক্সেলেন্স চালিয়ে যায়, মানুষ নিত্য নতুন বেটারমেন্টের জন্য, সবার উপকারের জন্য কোনো একটা রিওয়ার্ডের মেকানিজম আছে বলেই, পুরস্কার পাওয়ার, ভালো থাকার একটা প্রলোভন রয়েছে বলেই তারা সবার উপকার হয়, তাতে গোটা মানবজাতি সমৃদ্ধ হয় এবং উন্নতিতে তত্তর করে এগিয়ে চলে। তো এরকমটা আশা করা বা এরকম বচন শোনানোটা কোনো কাজের কথাই নয়, একদমই ফলপ্রসূ নয়, সেটা একদমই বোগাস একটা সময়ের অপচয়। কিন্তু সেইটা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এইটা মনে করিয়ে দেওয়া যে এইভাবে যে একটা লেজিটিমাইজেশন চলেছে, সেইটা তথ্যগত দিক থেকে তো বটেই, অন্যান্য দিক থেকেও কতটা ভুল। এমনিতেও আমাদের দেশের হোক বা অন্য অনেক দেশেরই যে আয়ের যে একটা বড় অংশ আসে, সেটা আলটিমেটলি মধ্যবিত্তদের সব রকম কর থেকেই আসে। তারাই, আমি যেমন বলেছি যে বেশিরভাগ টাকাটাই শুধু দেশে খরচ করে, শুধু নয়, করেরও একটা বড় অংশ তারাই আলটিমেটলি দেয়, এবং তাদের প্রায় পুরো ইনকামটাই বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্টেড হয়। ইললিগাল ইনকামের অত বেশি জায়গা থাকে না। ওই কারণেই ফোর্বস বা হুরুন এদের রিচ লিস্টে বিশ্বের সব থেকে বড় লোক যারা, তারা একটা মানে নিজের বিয়ে হোক বা জীবনের সবচেয়ে বড় ইভেন্ট, সেখানে যত টাকা খরচ করার আগে 10 বার ভাবে বা করে না, তার তুলনায় অন্তত অনেক পিছিয়ে থাকা ভারতীয় বা অন্য অন্য এরকম দুর্নীতিতে ডুবে থাকা দেশের বড় লোক সেই লিস্টের, তারা শুধু প্রি ওয়েডিংয়ের নাম করেই কয়েক বছর ধরে তার তুলনায় বহু গুণ বেশি টাকা খরচ করে ফেলে। কারণটা সহজেই অনুমেয়, যাদের পক্ষে অনুমান করার ক্ষমতা যাদের আছে, এবার বুঝে নেওয়ার ক্ষমতা যাদের আছে। এবার এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে ধরুন একদম সেই সভ্যতার জন্মলগ্ন থেকে, যখন থেকে মানব নামক প্রজাতিটা তৈরি হয়েছিল তখন থেকে তো বটেই, একদম কি না কি তারা করতে হয়েছে, তাদেরকে হিংস্র জন্তু জানোয়ারদের সাথে লড়াই করে আমাদের এই যে লিগাসি সেটাকে মানে এগিয়ে নিয়ে যেতে হয়েছে তাদেরকে। তার জন্য আজকে আমরা এটা ভোগ করতে পারছি। একবার ভেবে দেখুন, যে আগুন আবিষ্কার করেছিল তখন সেই পেটেন্টের চল ছিল না, সেই আগুনটাকে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি রাখেনি। এখন আমরা সেটাকে অবশ্যই সেই রকম ভাবনা চিন্তা রাখতে পারি না যে এখন সেরকম প্রিমিটিভ কমিউনিজম বা ওরকম ধরনের কিছু থাকবে, সেটার প্রয়োজনও নেই। বা যে চাকা আবিষ্কার করেছিল সে কিন্তু নিজে চাকার মালিকানা বা সেই সংক্রান্ত বোধ তখনকার নিরিখে বিচার করলে থাকার কথাও নয়, ছিলও না। কিন্তু ব্যাপার হচ্ছে এখন যে জন্মাচ্ছে তাকে যে গোড়া থেকে আবার আগুন আবিষ্কার করতে হচ্ছে না, চাকা আবিষ্কার করতে হচ্ছে না, তাকে যে গোড়া থেকে আবার কম্পিউটারও আবিষ্কার করতে হচ্ছে না, সেগুলো যে সব সে রেডিমেড পেয়ে যাচ্ছে, এইটার পেছনে মানবতার প্রতি তার যে ঋণ, সেইটাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। মানে লেজিটিমাইজেশন বা সেটাকে এথিক্যালি মোরালি সেটার জাস্টিফিকেশন করার যে একটা প্রোপাগান্ডা বা একটা মানুষের ব্রেন ওয়াশ চলছে, সেটার একটা অন্য দিক এইটা ভুলে গেলে কিন্তু আমাদের একদমই হবে না। আর সেই কারণেই বোধহয় যে কোনো দ্রব্য হোক বা এমনকি মিউজিকের ক্ষেত্রেও
যেটা কেউ তৈরি করছে, সৃষ্টি করছে, সেটার মানে আদি অনন্তকাল ধরে নয়, কয়েক বছর অবধি বা কয়েক দশক অবধি সেটার পেটেন্ট কেউ করে রাখতে পারে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে, তারপর সেটা আলটিমেটলি মানবতারই হয়ে যায়। তার পেছনে র্যাশনালটা এটাই, কারণ যে শিল্পী একটা কোনো সুর তৈরি করলেন, সে এটা কখনোই বলতে পারেন না সেটা পুরোপুরি তার 100% মৌলিক, কারণ সে প্রকৃতি থেকে যে সাউন্ডগুলো শুনেছে, সে যদি বধির হতো সে জানতেই পারতো না, বা সে যদি এমন একটা জঙ্গলে টারজানের মতো বড় হতো যেখানে সে কোনোদিনই কোনো রকম বাদ্যযন্ত্র পায়নি, সে ওরকম ধরনের কোনো সুর শোনেনি, সে পাখি, তাকেও সেই পাখির কাছ থেকে হোক বা প্রকৃতি থেকে হোক কিছু সুর শুনতে হয়েছে, শিখতে হয়েছে। অন্য কেউ না কেউ কিছু না কিছু সারেগামাপা বা ইত্যাদি নোট আবিষ্কার করেছে, যেগুলো থেকে সে তার ওপর কিছু কাজ করেছে, কারণ সম্পূর্ণ 100% মৌলিক কিছুই নয়। এই যে আমাদের আগা থেকে গোড়া খাটতে হচ্ছে না, সেখানে আনপেটেন্টেড বহু অবদান, অজস্র অগুন্তি অবদানের সুফল আমরা ভোগ করছি, তবেই আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে। তো সুতরাং এরকম মাথা বিকিয়ে দেওয়া বা মাথা বন্ধ রাখা, নিজেদেরকে ছোট ভেবে যে তারা কেউ বিরাট কিছু আমাদের মানে উপকার করবার জন্য তারা যে এমপ্লয়মেন্ট জেনারেট করছেন, তাই তারা আনএথিক্যাল ক্রোনি ক্যাপিটালিজম চালালেও সেটাকে লেজিটিমাইজ করা হবে, অন্তত লিগালি না হলেও এথিক্যালি বা মোরালি। কারণ প্রচুর ক্ষেত্রে এরকম ধরা পড়েছে যে তারা কিভাবে মানে আইনের ফাঁক গলে একদম সর্বোচ্চ, সারা বিশ্বের আন্তর্জাতিক সর্বোচ্চ সংস্থা থেকে শুরু করে এদেশের সর্বোচ্চ সংস্থার ক্ষেত্রেও বহুবার এরকম ধরা পড়েছে তারা মানুষকে কীরকম আনএথিক্যাল প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে, খুব রেয়ারেস্ট ক্ষেত্রে, তারা সামান্য কিছু যৎসামান্য ফাইনও দিতে বাধ্য হয়েছেন, যে ক্ষেত্রে ফাঁক গলে ব্যাপারটা প্রকাশ পেয়ে গেছে বা কোনো হুইসেল ব্লোয়ার প্রকাশ করে দিয়েছে। তাদের অনেককে আবার পালিয়ে বাঁচতে হয়েছে, অনেককে মেরে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই, জাস্ট কয়েক মাস আগেই আমেরিকাতেই ফ্ল্যাটের ঘরে একজন ওরকম হুইসেল ব্লোয়ার, বিখ্যাত এমএনসির ব্যাপারে তথ্য ওরকম আনএথিক্যাল প্র্যাকটিস উন্মোচন করে দিয়েছিলেন, তার মৃতদেহ পাওয়া গেছে। তো এরকম বহু ক্ষেত্রেই রেয়ারেস্ট কেস ছাড়া তারা করে পারও পেয়ে গেছেন। আর কত অজস্র বেশিরভাগ কেস যে এরকম প্রকাশ্যে আসেই না, সেটা তো আর বলার অপেক্ষাই। আর বিল গেটস বা জুকারবার্গ এদের মতো অতিধনীরা তবু নিজস্ব মৌলিক কিছু বলার মতো তবু আবিষ্কার করেছেন। আমি জানি না এরকম বিশ্বে অতিধনীদের মধ্যে যারা মানে বিশ্বটার পরিবেশগুলোকেই তছনছ করে দিচ্ছেন সীমাহীন লোভের ফলে, যেটা খুব স্বাভাবিক তাদের ক্ষেত্রে আসা, বাকিদের ক্ষেত্রেই সেটা কন্ট্রোল করতে না পারা তাদের ব্যর্থতা বলে আমি মনে করি সামগ্রিকভাবে। তো এদের মতো বাকিরাও আদৌ কতটা, কে কত কি মৌলিক আবিষ্কার করেছেন, আর কে কতটা আমাদের এখনকার আর এক দানির মতো, ফুলদানিয়া এদের মতো কি মানে স্রেফ নানা রকম ছলচাতুরির ফলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভাগ্যের সহায়তায় তারা কি করেছেন, কতটা ফুলে ফেঁপে উঠেছেন, কতটা তারা আদৌ মৌলিক অবদান রেখেছেন, আমি যার বেসিসে তারা এটা অন্তত মোরালি এথিক্যালি জাস্টিফাই করতে পারেন, লেজিটিমাইজ করতে পারেন, আমি জানি না সেটা। ধরুন আমাদের সংবিধান প্রণেতা যারা, স্থপতিকার যারা মূল, তারা আমাদের নির্দেশমূলক নীতি বা ডিপিএসপিতে পরিষ্কার বলে গেলেন যে আমাদের সাধারণ মানুষদের জন্য একটা গাইডলাইন, যে সেই সরকারকেই ভোটে আনুন বা সেই রকম সরকারকে বাধ্য করান সবসময় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে, যাতে তারা এই অর্থের যে কেন্দ্রীকরণ বা কেন্দ্রীভূত হয়ে যাওয়ার প্রবণতা, এইটাকে যত বেশি সংখ্যক রোধ করা যায়। এবং একটা আর্থিক সাম্যাবস্থা মানেই যে সবার কাছে একদম ইকুয়াল থাকবে তা নয়। সাম্যাবস্থা বলতে এখানে অবশ্যই অনেকটাই বোঝায় যেটা ডিজার্ভ করে, যতটা ডিজার্ভ করে সেই অনুযায়ী একটা করার চেষ্টা করা, অন্তত যতদূর পর্যন্ত সম্ভব হলে সেটা সমাজের পক্ষে ভালো, সেইটার নির্দেশই তারা দিয়ে গেছিলেন। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকে 15-20 বছর আগেও টপ এমএনসি, যেগুলোর মালিকরা প্রায়ই এরকম জ্ঞান বলি দিয়ে থাকেন যে আপনারা 70 ঘন্টা 90 ঘন্টা করে সপ্তাহে কাজ করুন, তবেই দেশ নাকি এগোবে, অথচ তাদের নাতি নাতনি ছেলে মেয়েদের তারা কোথায় ফিট করে দেন সে আর বলার অপেক্ষা রাখে না। তারা জন্মের আগেই তাদের নামে কয়েকশো কোটি টাকার শেয়ার অ্যালট করে দেন। তাদের 70 ঘন্টা তো দূর, 7 ঘন্টাও কাজ করার অপেক্ষায় তারা থাকেন না, সপ্তাহে তো দূর, সারা জীবনেও। কিন্তু তাদের কোম্পানিতে আজ থেকে 15-20 বছর আগেও একজন ফ্রেশারের অ্যাভারেজ স্যালারি যা ছিল এখনও তাই। তারা তাদের উন্নতির পেছনে কোনো এক অজ্ঞাত কারণে এমপ্লয়ীদেরকে কৃতিত্ব অতটা দেন না। তারা এমপ্লয়ীদের পেছনে যারা খরচ করেন তার থেকে বহুগুণ বেশি খরচ করেন যারা ইনভেস্টর, তাদেরকে ডিভিডেন্ড দেওয়ার পেছনে, যাতে আরও বেশি মানুষ লোক নিতে উৎসাহী হয়। এবং অথচ তাদের মুনাফা কিন্তু একই সময়ে বহু গুণ বেড়েছে। আর আমাদের ভারতে এখন তো আর্থিক অসাম্য যা বলবো সেটা তো এখন ইংরেজ আমলের সাথে তুলনীয় হয়েই গেছে, আর লুকিয়ে রাখাও যাচ্ছে না সব জায়গায় পর্ষদের মাথায় বসিয়ে রেখেও। তো এই রকম জায়গা থেকে তারা কতটা, এবার সেই বিষয়টা যাতে না মানুষের মাথায় খুব বেশি চেপে বসতে পারে, তার জন্য এই যে
একটা সাটল প্রোপাগান্ডা দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া, যে তাদের প্রতি আমাদের মাথা বোধহয় বন্ধক রেখে দেওয়া উচিত, যে তারা বিরাট আমাদের উপকার করে ফেলছেন আমাদের উন্নতির জন্য। তারা কোন দেশে গেলেই বা আর তারা এখান থেকে পালালে তাদেরই তো যা ক্ষতি হওয়ার হবে। তারা এখান ছেড়ে এমনিই পালিয়ে যেটুকু যার ইনকামের জন্য থাকার দরকার সেটুকুই থাকেন, বাকি জায়গায় গেলে তারা কোথায় পালাবেন? তারা তো টাকাগুলোকেই ট্যাক্স হ্যাভেন কান্ট্রিতে রেখে দেন। তাদের জন্য কি বাইরের দেশের লোকেরা আপ্যায়ন করে রেখে দিয়েছে যে তারা সেখানে গিয়ে যাতে এমপ্লয়মেন্ট জেনারেট করে, প্রচুর ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স যাতে জেনারেট করে? তাদের জন্য তো সেরকম কোনো ব্যবস্থা রাখেনি বলেই যারা শুধু সেগুলোর ধান্দা আছে তারা এখানে খুব দ্রুত ঘুষ টুস দিয়ে বিভিন্ন কারচুপি করে এখান থেকে পালিয়ে যায়। তারা তো সেখানে গিয়ে নতুন করে কোনো একটা বিরাট সেরকম ব্যবসা ফেলে ফেলতেও পারে না। তারা তো এমন এমন জায়গায় এমন এমন দ্বীপ কিনে অনেক সময় সেখানে পালিয়ে যান যেখানে এসব কিছু করার কোনো স্কোপই নেই, তাদের কোনো ইচ্ছাও নেই। তো কোন দেশ তাদের জন্য কি আমন্ত্রণ বিছিয়ে রেখেছে যেখানে তারা গিয়ে এদেশের মতো এত সুখভোগ করতে পারবেন, এদেশের মতো এত সহজে এত আইন ভাঙতে পারবেন, কোথাও সবাইকে কিনে নিতে পারবেন আগা থেকে গোড়া। পরিশেষে আমার এটুকুই বলার যে মানবতার হাজার হাজার লক্ষ লক্ষ বছরের রক্ত ঘাম, এত মানে জীবনযুদ্ধে অবতীর্ণ হওয়া, এত রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে এত সমৃদ্ধি আমরা মানে এটা বেশিরভাগ লোকই যেমন এখনও গ্রাম্য একটা খুব মানে মিনিমালিস্টিক জীবনযাপন এমনি করতে বাধ্য হয়, তারা আশ্রমিক একটা সেই বহু যুগ আগেকার জগতেই তারা এমনিও পড়ে আছেন, বরঞ্চ চোখের সামনে তাদেরকে এই নৃশংসতাটাকে সহ্য করে যেতে হচ্ছে এই সমাজ মাধ্যমের যুগে, বিশেষ করে উদযাপনের যুগে, যে তাদের হাতে বেশিরভাগ জিনিসটাই নেই, যেটাকে এমনকি এদের যেটা মহামান্য পুস্তক গীতা সেখানেও এমনকি তাদের ভগবান শ্রীকৃষ্ণ সেটাকেই নিষ্ঠুরতা হিসেবে, সবচেয়ে বড় নিষ্ঠুরতা হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যেটা তাদের জানি না তারা কতটা তার মানেটা বোঝেন। কিন্তু যাই হোক, এটা খুবই সহজবোধ্য একটা মানুষের একটা জ্ঞান আর কি, এটাই হওয়ার কথাও। তো সেই বিষয়টাকে এতটা খেলো করে দেখার কিছু নেই, বরঞ্চ তারাই তাদের জীবনে সেই আশ্রমিক জীবনটাকে আরামসে সেই সাধারণ মানুষই মেনে নিতে পারবে। কিন্তু এই অগ্রগতির বেশিরভাগ জন্যই কিছু মুষ্টিমেয়কে ওরকমভাবে দায়ী করা, যাদের আদৌ সেরকম বিরাট কিছু অনেক ক্ষেত্রেই দান নেই, তার থেকে বেশি তারা নিয়েইছে অন্যদের থেকে। এমনকি একটা রোগ জীবাণুর বিরুদ্ধেও যে অনাক্রমতা, সেখানেও তাদেরকে হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী অনাক্রমতার উপরই নির্ভর করতে হচ্ছে। জিনের পুনর্বিন্যাস, যেটা সেক্সুয়ালি রিপ্রোডাক্টিভ যৌন জননকারী জীবেদের বৈশিষ্ট্য, যাদের জন্য তারা ক্রমশ উন্নততর প্রজন্মের আবির্ভাব ঘটতে পারে, প্রকৃতিতে টিকে থাকতে পারে সংগ্রাম করে, সেই জিনের পুনর্বিন্যাস ঘটিয়ে চলেছে যে কয়েকশো কোটি মানুষ যুগের পর যুগ ধরে, হাজার হাজার লক্ষ বছর ধরে। সেই লড়াইগুলোকে এত খাটো করে দেখে কয়েকজনের জন্যই এত উন্নতি, এবং তারা সব কিছু সত্যি ডিজার্ভ করে, কতটা ডিজার্ভ করে সেটা তো কোভিডও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই যে আমাদের খেলোয়াড়রা, আমাদের এত সেলিব্রিটি, সিনেমা স্টার, তারা যে হাজার হাজার কোটির মালিক যে হয়ে যায়, তারা কতটা ডিজার্ভ করে, তাদের ছাড়া আমরা কতটা চলতে পারবো সেটাও আমরা দেখে নিয়েছি। আবার যে মধ্যবিত্তরা, আমাদের আধিকারিক, সরকারি কর্মী, থানা পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিক্ষক ইত্যাদি হয়ে কাজ করেন, তাদের কতটা দরকার, তাদের ছাড়া কদিন চলবে, সেটাও আমরা দেখে নিয়েছি। তো সাধারণ মানুষকে এতটাও মানে মগজ প্রক্ষালন করে তাদেরকে এতটা ছোট করে দেখার কিছু নেই, এটাই আমার এই বার্তা।